আজকে আমরা ইংরেজির একটা বেসিক কিন্তু খুব দরকারি জিনিস নিয়ে কথা বলবো, আর সেটা হলো নাউন। চলুন একদম সহজ করে পুরো ব্যাপারটা বুঝে নেওয়া যাক। আচ্ছা, একটা মজার প্রশ্ন দিয়ে শুরু করা যাক, কেমন? একটু ভেবে দেখুন তো, একজন মানুষ, একটা জায়গা আর একটা ধারণার মধ্যে কি মিল থাকতে পারে? উত্তরটা খুবই সোজা। এই সবগুলোই হলো নাউন। হ্যাঁ, নাউন মানেই হলো যে কোনো কিছুর নাম। একদম সহজ করে বললে একটা নেমিং ওয়ার্ড। তাহলে চলুন দেখে নিই এই নাউনকে ভালো করে বুঝতে আমরা ঠিক কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে নাউন আসলে কি, তারপর দেখব কমন আর প্রপার নাউন, এরপর আসবে কংক্রিট, অ্যাবস্ট্র্যাক্ট আর কালেকটিভ নাউন, তারপর শিখব সিঙ্গুলার আর প্লুরালের নিয়মগুলো, আর সবশেষে কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউন নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম টপিক দিয়ে। নাউন জিনিসটা আসলে কি? সোজা কথায়, নাউন দিয়ে আমরা কিসের নাম বোঝাই? দেখুন, নাউন দিয়ে আমরা কোনো ব্যক্তির নাম বোঝাতে পারি, যেমন প্রেসিডেন্ট বা সিস্টার। কোনো জায়গার নামও হতে পারে, ধরুন এভারেস্ট বা ডিজনিল্যান্ড। আবার এমন জিনিস যা আমরা ছুঁতে পারি, যেমন একটা বাইসাইকেল বা বুক। কিন্তু মজাটা হলো, নাউন শুধু চোখে দেখা বা ছোঁয়া যায় এমন জিনিসের নামই নয়। এমন ধারণারও নাম হয় যা আমরা শুধু অনুভব করতে পারি, যেমন ফ্রিডম, লাভ বা ব্রেভরি। এই সবগুলোই কিন্তু নাউন। আচ্ছা, নাউন কি তা তো বোঝা গেল। এবার চলুন নাউনের প্রথম ভাগটা দেখি, মানে সাধারণ আর নির্দিষ্ট নাউনের মধ্যে পার্থক্যটা ঠিক কোথায়। দেখুন, কমন নাউন হলো একটা সাধারণ বা জেনেরিক নাম। যেমন যখন আমরা বলি আ বয়, এটা যে কোনো ছেলে হতে পারে, বা ধরুন আ ইউনিভার্সিটি, এটাও যে কোনো বিশ্ববিদ্যালয় হতে পারে। কিন্তু যখন আমরা নির্দিষ্ট করে বলি পিটার বা ঢাকা ইউনিভার্সিটি, তখন সেটা হয়ে যায় প্রপার নাউন। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, প্রপার নাউনের প্রথম অক্ষরটা কিন্তু সবসময় বড় হাতের বা ক্যাপিটাল লেটার হয়। যেমন শিপ বললে যে কোনো জাহাজ, কিন্তু টাইটানিক বললে আমরা একটা নির্দিষ্ট জাহাজকেই বুঝি। বেশ, কমন আর প্রপার তো গেল। এবার আসি আরেকটা ইন্টারেস্টিং ভাগে। কিছু নাউন আছে যা আমরা পঞ্চেন্দ্রিয় দিয়ে অনুভব করতে পারি, আবার কিছু আছে যা পারি না, মানে শুধু ধারণা করতে পারি। পার্থক্যটা খুব সহজ। যে নাউনগুলোকে আমরা দেখতে, শুনতে বা ছুঁতে পারি সেগুলো হলো কনক্রিট নাউন, যেমন একটা বুক, মাউস বা সল্ট, এগুলো বাস্তব। আর যেগুলোকে আমরা এভাবে অনুভব করতে পারি না, যেগুলো শুধুই ধারণা বা অনুভূতি, সেগুলো হলো অ্যাবস্ট্র্যাক্ট নাউন, যেমন ব্রেভারি বা লাভ। এগুলোকে তো আর ছোঁয়া যায় না, তাই না? আরেকটা মজার নাউন আছে জানেন, সেটা হলো কালেকটিভ নাউন। এখানে একটা শব্দ দিয়েই একটা গোটা দলকে বোঝানো হয়। ব্যাপারটা দারুণ না? যেমন অনেকগুলো মৌমাছি একসাথে থাকলে আমরা বলি আ সোয়ার্ম অফ বিজ, কিংবা একদল সিংহকে বলা হয় আ প্রাইড অফ লায়ন্স। একটা শব্দই পুরো দল। আচ্ছা, যেভাবে দেখেছি যে দুখানি নাউনের ধরন দেখলাম, এবার একটা খুব কাজের জিনিস শিখি চলুন। যখন আমরা একটা জিনিস থেকে অনেকগুলো জিনিসের কথা বলি, মানে সিঙ্গুলার থেকে প্লুরাল করি, তখন নাউনের কি পরিবর্তন হয়? এর কিছু নিয়ম আছে, চলুন দেখে নেওয়া যাক। সবচেয়ে সাধারণ নিয়মটা হল শব্দের শেষে শুধু একটা এস বসিয়ে দেওয়া, যেমন বুক হয়ে যায় বুকস, খুবই সোজা। কিন্তু কিছু শব্দের শেষে যদি এস, এক্স, জেড, সিএইচ বা এসএইচ থাকে, তখন কিন্তু শুধু এস দিলে হবে না, যোগ করতে হবে ইএস। যেমন ম্যাচ থেকে হয় ম্যাচেস, আর ফক্স থেকে ফক্সেস। নিয়ম কিন্তু এখানেই শেষ নয়, আরও কয়েকটা আছে। ধরুন কোনো শব্দের শেষে যদি ওয়াই থাকে আর তার ঠিক আগে একটা কনসোনেন্ট থাকে, তাহলে ওয়াইটা উঠে গিয়ে আইইএস বসে। যেমন ডিফিকাল্টি হয়ে যায় ডিফিকাল্টিজ। আবার শব্দের শেষে ও থাকলে সাধারণত ইএস যোগ হয়, যেমন পোটেটো থেকে পোটেটোজ। আর যদি শব্দের শেষে এফ বা এফই থাকে, তাহলে ওটা পাল্টে ভিইএস হয়ে যায়, যেমন লোভ থেকে লোভস। তো এতক্ষণ তো নিয়ম দেখলাম, কিন্তু ইংরেজিতে সব কিছু তো আর নিয়ম মেনে চলে না। কিছু নাউন আছে যারা এই নিয়মগুলো মানেই না। এদেরকে বলে ইররেগুলার নাউন। এরা প্লুরাল হওয়ার সময় পুরো চেহারাটাই পাল্টে ফেলে। যেমন ম্যান হয়ে যায় ম্যান, ওমেন হয়ে যায় ওয়েমেন। আবার এমন কিছু শব্দও আছে যারা সিঙ্গুলার হোক বা প্লুরাল, তারা একদম বদলায় না, যেমন এয়ারক্রাফট বা শিপ। আচ্ছা, আমরা আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এবার এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা অনেকেরই একটু গুলিয়ে যায়। সেটা হলো কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউনের পার্থক্য, মানে কোন জিনিসগুলো গোনা যায় আর কোনগুলো যায় না। কাউন্টেবল নাউন, নাম শুনেই বোঝা যাচ্ছে এগুলোকে গুনা যায়। যেমন একটা বই, 3টে অ্যাপল, 1 বুক, 3 অ্যাপলস। আমরা সংখ্যা দিয়ে গুনতে পারি।
কিন্তু আনকাউন্টেবল নাউনগুলোকে এভাবে 1-2 করে গুণা যায় না। যেমন ধরুন ওয়াটার, সুগার বা সল্ট। আমরা কি বলি, একটা জল বা 2টো চিনি বলি না, কারণ এগুলোকে আলাদা আলাদা করে গুণা যায় না। তাহলে প্রশ্ন হল, আনকাউন্টেবল জিনিসকে মাপব কিভাবে? উপায় আছে। আমরা সরাসরি জিনিসটাকে না গুনে সেটার পরিমাপের একক বা ইউনিটকে গুনি। যেমন আমরা ওয়াটার গুনতে পারি না, কিন্তু বটল অফ ওয়াটার তো গুনতে পারি। তাই আমরা 8 ওয়াটার্স না বলে বলি 8 বটলস অফ ওয়াটার। এখানে আমরা আসলে বোতল গুনছি। এখন কথা হলো, একটা নাউন কাউন্টেবল না আনকাউন্টেবল এটা জানাটা এত জরুরি কেন? কারণ এটার উপর নির্ভর করে গ্রামারের অনেক কিছু বদলে যায়। যেমন প্রশ্ন করার ধরন বা কোন ভার্ব ব্যবহার করা হবে। এই স্লাইডটা দেখুন। নিয়মটা কিন্তু খুব সহজ। যেগুলো গোনা যায়, মানে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে প্রশ্ন করতে আমরা ব্যবহার করি মেনি, আর ভার্ব হিসাবে ব্যবহার করি আর। যেমন হাউ মেনি পেন্সিলস আর দেয়ার। আর যেগুলো গোনা যায় না, মানে আনকাউন্টেবল নাউনের জন্য আমরা প্রশ্ন করি মাচ দিয়ে, আর ভার্ব ব্যবহার করি ইজ। যেমন হাউ মাচ ওয়াটার ইজ দেয়ার। এটাই হলো গোল্ডেন রুল, মনে রাখতেই হবে। আনকাউন্টেবল নাউনের সাথে ভার্ব প্রায় সবসময় সিঙ্গুলার হয়, মানে এজ বা ওয়াজ বসে। যখন আমরা শুধু সল্ট, সুগার বা ওয়াটারের কথা বলছি, তখন সেটা সবসময় সিঙ্গুলার। তাহলে দেখুন, আমরা একটা সাধারণ বয় থেকে শুরু করে 8 বটলস অফ ওয়াটার পর্যন্ত চলে এলাম। এই নাউনই কিন্তু আমাদের ভাষার সব কিছুর নাম দেয়, ভাষাকে একটা আকার দেয়, আমাদের কথাকে আরও নিখুঁত করে তোলে। এই নিয়মগুলো একবার বুঝে গেলে দেখবেন ইংরেজি ব্যবহার করাটা কতটা সহজ হয়ে গেছে। কারণ নাউন দিয়েই তো আমরা আমাদের চারপাশের জগৎটাকে গুছিয়ে তুলি, সবকিছুর নাম দিই। তাহলে এবার ভাবুন তো, এরপর নতুন কোনো জিনিসের নাম দেওয়া যায়।